টুকটাক কয়েকটা অ্যাডভান্স ম্যাথ ক্যালকুলেশন আছে যেগুলো হচ্ছে তুমি নিজে নিজেই পারবে। সো আর যাদের হচ্ছে 9 10 এ গ্যাপ রয়েছে তারা ভাইয়ার ক্লাসটা একদম ভালো করে করার চেষ্টা করো। ভাইয়া যা বলছি একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের একদম আমি বেসিক থেকে শুরু করব। ব্যাপারটা এটা না যে তোমরা 9 10 এ পড়েছো বলে আমি স্কিপ করে যাব। নো, আমি একদম বেসিক থেকে শুরু করব। সো কারো যদি গ্যাপ থেকে থাকে, কেউ কখন ফাংশন হচ্ছে, কেন ফাংশন হচ্ছে, অন্বয় কি, ফাংশনের ডোমেইন কি, রেঞ্জ কি, কোডোমেইন কি, তারপরে গ্রাফ কিভাবে আঁকতে হবে, কিভাবে এক ফাংশন কখন হয়, সার্বিক ফাংশন কখন হয়, বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করে, ঠিক আছে? আর তারপর পিস ওয়াইজ ফাংশন যেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ফাংশন সম্পর্কে যাদের একদমই আইডিয়া নেই বা কনফিউজ, তারা খুব মনোযোগ দিয়ে ভাইয়ের ক্লাসটা করো। আমি একদম বেসিক থেকে পড়ানো শুরু করব। কিন্তু কথা আছে, আমাদের ক্লাসের টাইম যেহেতু 1 ঘন্টা 15 মিনিট, আমাদের একটু দ্রুত আগাতে হবে। সো আমি আসলে এখন একটু কথা বলছি। আজকে ক্লাসে যেহেতু ফার্স্ট ক্লাস, খুব বেশি একটু কথা বলবো না। কারণ হচ্ছে আমি চাই যে এই টপিকটা সম্পর্কে তোমরা ভালো করে মানে জ্ঞান নিয়ে যাও। কারণ হচ্ছে এখান থেকে তোমাদের অ্যাডমিশনে অনেক বেশি কোশ্চেন আসে, আবার এমসিকিউ তে বেশ কোশ্চেন আসে। ইভেন অন্য চ্যাপ্টারের ম্যাথ করার ক্ষেত্রে এই চ্যাপ্টারের জ্ঞানগুলো থাকা অনেক বেশি জরুরি। একজন বলছে ভাই ডোমেইন রেঞ্জ গুলিয়ে ফেলি, কোনো গুলাবে না, আজকে ইনশাআল্লাহ শেষ করব। ঠিক আছে? বলছে এই অধ্যায় শেষ করতে কয়টা ক্লাস লাগবে? এই অধ্যায়ের জন্য তোমাদের মোটামুটি ৩ টা থিওরি ক্লাস, একটা এমসিকিউ, একটা সিকিউ আর একটা মানে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস রয়েছে। বাট আ আ হয়তোবা আমি থিওরি ক্লাসের পরিমাণ আরো বাড়াবো। ঠিক আছে? তোমাদের রুটিনে জানো কয়টা করে ক্লাস আছে। সো আমি হয়তো থিওরি ক্লাসের পরিমাণ বাড়াবো। ওইখান থেকে সিকিউ এমসিকিউ ক্লাসগুলো আরো বাড়বে। ঠিক আছে? বাট আমি চেষ্টা করব এর ভিতরে শেষ করার। এইজন্য বলেছি খুব মনোযোগ দিয়ে শুরু করতে হবে। স্যার ভাই আজকে আপনার আর সৌরভ ভাইয়ের ইন্টিগ্রেশন শেষ করছি পুরো ইজি ভাইয়া। এক্সাক্টলি তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে অবশ্যই ক্লাসগুলো ইজি লাগার কথা এভাবে নেওয়ার চেষ্টা করতে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো শুরু করি। অনেকক্ষণ কথা বলছি। একদম মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। তো আমি একটা কাজ করব কিন্তু একটু পরে। তোমাদের যদি বেশি উল্টোপাল্টা কমেন্ট করো তাহলে মনোযোগ ধরে রাখতে পারে না। ঠিক আছে? সো এইজন্য যেটা করব, আমি কিছুক্ষণ পরে কিন্তু কমেন্ট কিছুক্ষণের জন্য অফ করে রাখবো যাতে তুমি কথাটা মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে? কিছু কমেন্ট করতে হবে না। তুমি জাস্ট কথাটা মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে? নোট করবে কিনা? ভাইয়া আজকে ক্লাসে আমার সাথে তোমার নোট না করলেও চলবে। এই ক্লাস নোটটাই তোমার জন্য যথেষ্ট। তোমার জন্য আজকে শুধু আমার বোঝা জরুরি। ঠিক আছে? আমি স্লাইডে ডিফারেন্ট ভাবে আছে, বাট আমি তারপরও একটু আলাদা করে বোঝানোর চেষ্টা করব। ওকে। আমার নাম হচ্ছে এস এম ইমন। আমরা অনেকেই পরিচিত। ঠিক আছে? সে যদি বলছে তার নাকি বাকস্বাধীনতা কেড়ে, মাঝে, মাঝে বাকস্বাধীনতা কেড়ে নিতে হয় ভালো কিছুর জন্য। আজকের ক্লাসে সাধারণত আমরা শিখব অন্বয়, ফাংশন, ফাংশনের গাণিতিক সমস্যা, ফাংশনের প্রকারভেদ কি, এক ফাংশন কখন হয়, সার্বিক ফাংশন কখন হয়, বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে? খুবই সহজ কিছু টপিক, জাস্ট একটু ধরা দিব তোমাদেরকে। প্রথমে অন্বয় কি? অন্বয় কথাটার মানে, আমি অন্বয় নিয়ে খুব বেশিক্ষণ টাইম ওয়েস্ট করব না। আমরা ডিরেক্ট অ্যাপ্লিকেশন ম্যাথে চলে যাব। ঠিক আছে? অন্বয় যদি একদম সহজভাবে বলি, অন্বয় একটা বাংলা শব্দ। ঠিক আছে? অন্বয়ের যে পরিচিত বাংলা শব্দটা আমরা জানি সেটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে? অন্বয় হচ্ছে কি? সম্পর্ক। বা ইংলিশে কিন্তু দুটো একই, রিলেশন। ঠিক আছে? অন্বয় মানে হচ্ছে রিলেশন। এই রিলেশনটা কিসের মধ্যে? দুইটা সেটের মধ্যে। ঠিক আছে? দুইটা সেটের যে উপাদানগুলো থাকবে তাদের মধ্যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কিছু রিলেশন, কিছু লজিক্যাল রিলেশন থাকবে। ঠিক আছে? যেমন এই সেটের 1 এর সাথে এইটার 1 এর রিলেশন আছে। এটা 2 এর সাথে এটা 2 এর রিলেশন আছে। এটা 3 এর সাথে এটা 9 এর রিলেশন আছে। এটা 4 এর সাথে এটা 16 এর রিলেশন আছে। এই যে দেখো রিলেশন রয়েছে, দেখো তুমি এটা চিন্তা করো, এইটার কিন্তু একটা প্যাটার্ন আছে। এই রিলেশনের কিন্তু একটা প্যাটার্ন তুমি খুঁজে চাইলে বের করতে পারবা। বলবা স্যার এইটা যদি A হয় সেট, এটা যদি B হয়, তাহলে এখান থেকে এই সেটটা কিভাবে আসছে বলো তো? বলবা স্যার A কে স্কয়ার করে দিলেই B চলে আসতেছে। যে A ফাংশন A সেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে এগুলোকে দেখো বর্গ করলে B সেট চলে আসতেছে। তাই না? এভাবে কিন্তু আসছে। তো এই যে একটা প্যাটার্ন বা একটা সম্পর্ক রয়েছে দুইটা সেটের মধ্যে, এটাকে সাধারণত অন্বয় বলতেছে। আবার তুমি চিন্তা করে দেখো, এখানে রয়েছে 1 এর সাথে এখানে দুইটা 1 এর প্লাস অর মাইনাস 1 এর সম্পর্ক রয়েছে। 4 এর সাথে 2 2 এর সম্পর্ক রয়েছে। 9 এর সাথে 3 3 এর সম্পর্ক রয়েছে। সো তুমি দেখবা যে দুইটা সেটের মধ্যে যখন কোন সম্পর্ক স্থাপিত হচ্ছে, তখন সেই দুইটা সেটের যে সম্পর্ক রয়েছে, আমরা অন্বয় বলছি। মানে অন্বয় মানে হচ্ছে ডিরেক্ট কথা সম্পর্ক। আমরা আরো ডিটেইলে শিখব। ঠিক আছে? আরো ডিটেইলে শিখব। আমি ফাংশন এবং অন্বয় খুব পাশাপাশি করে বুঝাই দিব যাতে তোমাদের জন্য বুঝতে খুব সুবিধা হয়। ঠিক আছে? ওকে। এবার ছোট্ট একটা কথা বলি। এবার একটা কথা বলি শোনো। এই যে ২ টা সেট রয়েছে, এই ২ টা সেটকে আমরা আসলে আলাদা, আলাদা নাম দিতে পারি। নাম্বার 1, এই সেটের নাম হচ্ছে ডোমেইন, আর যেই সেটের সাথে সম্পর্ক স্থাপিত হচ্ছে সেই সেটের নাম হচ্ছে কোডোমেইন। মনোযোগ দিয়ে শোনো, আমি কিন্তু কোডোমেইন বলেছি। ঠিক আছে? একটা সেট হচ্ছে যেই সেট থেকে আমি ইনপুট গুলো নিচ্ছি, এই সেটটাকে আমি বলছি ডোমেইন, আর এই সেটটাকে আমি কিন্তু বলছি কোডোমেইন। আমি কিন্তু রেঞ্জ বলিনি। আমি কি বলছি? আমি বলছি কোডোমেইন। ঠিক আছে? এই সেটটাকে আমি কি বলছি? কোডোমেইন সেট বলছি। ওকে, ফাইন। ভাই এটা কোডোমেইন বুঝলাম। তাহলে রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এই সেটের যেই উপাদানগুলোর সাথে এই সেটের যেই উপাদানগুলোর সম্পর্ক রয়েছে, সেই উপাদানগুলোর সেটকে রেঞ্জ বলে। তার মানে এইটা কি? এটা হচ্ছে ডোমেইন। এটা কি? এটা হচ্ছে ভাইয়া কোডোমেইন। তাহলে রেঞ্জ কি হবে ভাইয়া? আমি একদম একবারে বলে দিচ্ছি তোমাকে, হ্যাঁ? আমি যদি নতুন আরেকটা সেট গঠন করি, কাদেরকে নিয়ে? এই ১ এর সাথে সম্পর্ক ছিল ১ এর, ২ এর সাথে সম্পর্ক ছিল ৪ এর, ৩ এর সাথে সম্পর্ক ছিল ৯ এর, ৪ এর সাথে সম্পর্ক ছিল ১৬ এর। এইটা মনে করো আরেকটা সেট, এবং কোনগুলা নিছি এখানে? যেখানে দেখো ১, ২, ৪, ৯, ১৬ ছিল। ২ কিন্তু নেই নাই। কেন নেই নাই? কারণ ২ এর সাথে ১ এর কোন সম্পর্ক ছিল না। তাহলে এই যে নতুন সেটটা আসলো, এইটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে? এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কি তাহলে? ডোমেইনের সাথে কোডোমেইনের যে উপাদানগুলো সম্পর্ক থাকবে, সেই উপাদানগুলো নিয়ে যদি একটা সেট গঠন করি, সেটাকে আমরা বলতেছি রেঞ্জ। এইটাই সবচেয়ে বেশি ভুল করো। ঠিক আছে? সো আমি শুরু থেকে আবার বলছি। ডোমেইন, কোডোমেইন কি এগুলো আমি বলব। জাস্ট তুমি সেট ২ টার নাম চিন্তা করো। ধরো যখন ২ টা সেট আছে, সেই সেট ২ টার এটাকে যদি আমি বলি ডোমেইন, এইটার সাথে একটা শর্ত দিয়ে এই সেটের একটা কি আছে? সম্পর্ক আছে। ওকে? তো যে সেটের সম্পর্ক স্থাপন করছি, সেই সেটটাকে আমি বলতেছি কোডোমেইন। ওকে? এবার এই সেটের প্রত্যেকটা উপাদানের সাথে এই সেটের উপাদানগুলোর সম্পর্ক নাই। যেমন ২ এর সাথে সম্পর্ক নাই। ২ এর সাথে সম্পর্ক নাই। হতেই পারে। আরো অনেকগুলো থাকতে পারে যাদের সাথে সম্পর্ক নাই। তাহলে যাদের সাথে সম্পর্ক আছে, সেগুলো নিয়ে যদি আমি একটা সেট গঠন করি, সেই সেটটাকে আমি বলছি রেঞ্জ। ঠিক আছে? ওকে। ওকে, ফাইন। সো আমি আরো ক্লিয়ার করছি তোমাদেরকে। ধরো অন্য কিছু বৈশিষ্ট্য এখানে লেখা আছে। বলছে কার্টেসীয় গুণ সেট হতে আর সেট আসবে নির্দিষ্ট শর্তের অধীনে থাকবে। অনুরূপভাবে এগুলো একটু পড়ে নিও। এগুলো জাস্ট বইয়ের ভাষা। বাট আমি তোমাকে মেইন ফ্যাক্টর গুলো বোঝাচ্ছি। সো এবার ক্রোমোজোর থেকে আসলে অন্বয়ের ধরো অন্বয় রয়েছে। অন্বয়কে ক্রোমোজোর আকারে লেখা যায়। যেমন ক্রোমোজোর আকারে কিভাবে লেখা যায়? ধরো এখান থেকে লেখা যায়। তো এখানে 1 এর জন্য পাইছো 1, তাহলে এভাবে লেখে 1, 1। তারপরে 2 এর জন্য পেয়েছো 4, তাহলে এখানে লেখে 2, 4।
আবার 3 এর জন্য পেয়েছো 9, তাহলে এটাকে এভাবে লিখবে 3, 9। তারপরে 4 এর জন্য পেয়েছো 16, তাহলে এটা এভাবে লিখবে 4, 16। আর এগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই যে আমি জোড়া আকারে লিখলাম, এটাকে বলতেছে ক্রোমোজোর। জোড়া আকারে যে লিখলাম, এটাকে আমরা কি বলতেছি? ক্রোমোজোর বলতেছি। আচ্ছা, আমি জোড়া আকারে কাদেরকে লিখতেছি? জোড়া আকারে একটু খেয়াল করে দেখো। শুরুতে আমি লিখেছি কাকে বলতো? এই যে এই সেটটাকে। এই সেটটা কাদের সেট? ডোমেইনের সেট, ডোমেইনের সেট। আর সেকেন্ডে কাকে লিখেছি দেখো? রেঞ্জ, মানে এই সেটের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে। তাহলে সেকেন্ড উপাদানটা কি? সেকেন্ড উপাদানটা হচ্ছে রেঞ্জ। তাহলে ক্রোমোজোর কি? আমি যখন ডোমেইন আর রেঞ্জ, মানে যে উপাদানের সাথে যে উপাদানের সম্পর্ক থাকতেছে তাকে যখন ব্র্যাকেটের মধ্যে লিখতেছি, তখন তাদেরকে আমরা বলতেছি ক্রোমোজোর। ঠিক আছে? ওকে, ফাইন। তুমি দেখছো অনেক সময় এভাবে লেখা আছে 2, 3। এর মানে হচ্ছে প্রথমটা হচ্ছে ডোমেইন, পরেরটা হচ্ছে রেঞ্জ। এই 2 ইনপুট দিলে 3 আউটপুট পাওয়া যাবে। ইনপুট আউটপুট বুঝাইতেছি। আগে জাস্ট তোমাকে কোথায় কি আছে জিনিসগুলো চেনাই দেই একটু। ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, তো এখন তুমি চিন্তা করো, আমাকে যখন বলতেছে এইরকম কিছু একটা দেওয়া রয়েছে যে R1 দেওয়া রয়েছে, একটা 1 R1 দেওয়া আছে। তাহলে এই R1 যখন দেওয়া আছে কিভাবে দেওয়া আছে? আমি দেখতেছি ক্রোমোজোর আকারে দেওয়া আছে। তো ক্রোমোজোর আকারে যখন দেওয়া আছে তাহলে আমি বুঝতেছি এই যে প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে ডোমেইন, আর সেকেন্ড যে উপাদানটা সেটা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে আমাকে বলতেছে R1 এর ডোমেইন গুলোকে লিখে দাও। তাহলে R1 এর ডোমেইন গুলো কি হবে? ভাই ডোমেইন গুলো বের করা তো খুবই সহজ। শুধু প্রথম উপাদানগুলাই তো ডোমেইন। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এগুলো হচ্ছে আমার R1 এর ডোমেইন। তাহলে R1 এর রেঞ্জ কোনগুলো? এই ডোমেইনের সাথে যাদের সম্পর্ক রয়েছে তারাই হচ্ছে রেঞ্জ। তাহলে আমাকে বলো তো তোমরা সবাই কমেন্টে লেখো রেঞ্জ কি হবে এটা? আমি বলবো ভাই রেঞ্জ তো সহজ। এই ক্রোমোজোমের দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটাই হচ্ছে রেঞ্জ। তাহলে দ্বিতীয় উপাদান কোনটা রয়েছে? 1, এটা রয়েছে 4, এটা রয়েছে 9, এটা রয়েছে 16। এই যে উপাদানগুলো রয়েছে এগুলো রয়েছে এই অন্বয়ের রেঞ্জ। ঠিক আছে? তো অন্বয়ের ডোমেইন রেঞ্জ খুবই ইজি। আরো আমরা শিখব, ফাংশনের ডোমেইন রেঞ্জ শিখব। ঠিক আছে? সো দেখো একটা জিনিস, একটা কথা বলি। একটা কথা শুনে রাখো, একটু পরে আমি সেটার ব্যাখ্যা দিব। জাস্ট শুনে রাখবা। ঠিক আছে? অন্বয় হচ্ছে একটা সম্পর্ক। ফাংশনও কিন্তু একটা সম্পর্ক। আমি এখন ফাংশনে যাই নাই। ঠিক আছে? অন্বয় হচ্ছে একটা সম্পর্ক, ফাংশন হচ্ছে একটা সম্পর্ক। কিন্তু কিছু শর্ত সাপেক্ষে সম্পর্ক। ঠিক আছে? অন্বয়ের উপর যদি এক্সট্রা কিছু শর্ত আরোপ করে দেই, তাহলে সেটা হচ্ছে ফাংশন। অন্বয়ের সাথে যদি এক্সট্রা কিছু শর্ত জুড়ে দেই, তাহলে সেটা হচ্ছে ফাংশন। তুমি যদি চিন্তা করো, ধরো বলে আমরা সবাই ভাই ভাই। ঠিক আছে? ধরো আবার এরকম কথা আছে ধর্মে, বিভিন্ন ধর্মে ধরো মুসলিমরা সবাই ভাই ভাই। ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো, সকল মানুষ, পুরুষ মানুষ ভাই ভাই, মহিলারা তো ভাই হতে পারে না। ঠিক আছে? তো তারা হচ্ছে বোন। তো হচ্ছে সকল পুরুষ ভাই ভাই। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এখন আমরা সকল পুরুষে চাচ্ছি না। আমরা শুধু মুসলমানরা ভাই ভাই বা হিন্দুরা ভাই ভাই এরকম করে কিছু কথা বলতেছে। অথবা আমরা সবাই মানুষ যারা হচ্ছে তারা হচ্ছে সবাই ভাই ভাই। ঠিক আছে? এখন আপন ভাই কখন হবে? ঠিক আছে? আমি ভাই ঠিক আছে, কিন্তু আমি তো তোমার আব্বুর সম্পত্তি পাচ্ছি না। ঠিক আছে? যদি সে তোমার আপন ভাই হয়, ঠিক আছে? তাইলে আবার সম্পত্তি পাবে। তার মানে কি ভাই কিন্তু আবার কন্ডিশন জুড়ে দেওয়া আছে। ঠিক আছে? সো এরকম কিছু ব্যাপার একটা সম্পর্ক, সেখানে যদি আমরা কিছু এক্সট্রা কন্ডিশন বসাই তখন সেটা আবার ফাংশন হবে। সেই কন্ডিশন গুলো কি? সেটা একটু পরে শিখব। ঠিক আছে? তার মানে ফাংশনও কিন্তু একটা অন্বয়। কিন্তু সকল অন্বয় ফাংশন না। মানে ভাই সবাই কিন্তু সবাই আপন ভাই না। ব্যাপারটা হচ্ছে এরকম যে অন্বয় হতে পারে কিন্তু মানে সকল মানে ফাংশনই অন্বয় কিন্তু সকল অন্বয় ফাংশন না। মানে আমার আপন ভাই কিন্তু সবাই আমার আপন ভাই না। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। বলছে ফাংশন মানেই বৈষম্য। আচ্ছা না, বৈষম্য না। আচ্ছা হ্যাঁ, আজমাইল বলছে যে সকল ফাংশনই অন্বয়, সকল অন্বয় ফাংশন না। এক্সাক্টলি। সো ওকে, আমরা আরো শিখব ডিটেইলে। সো তার আগে তোমরা আমাকে এই জিনিসটা বলে দাও। এই যে R2 রয়েছে এটার ডোমেইন গুলো কি হবে? সবাই একটু লেখো। R2 এর ডোমেইন গুলো হবে 1, এই যে এখানে কথা আছে। এই যে R2 এখানে দেখো, এখানে একবার আছে 1, এখানেও আছে 1। ঠিক আছে? এটা কেন হইতে পারতেছে জানো? এই অন্বয়। কারণ এটা হচ্ছে একটা অন্বয়। দ্যাটস ওয়াই হইতে পারতেছে। যদি এটা বলতাম ফাংশন তাহলে কিন্তু এটা হইতে পারত না। কেন হইতে পারত না? কেন হইতে পারত না? এই জিনিসটা পরে আমরা শিখব। ঠিক আছে? ওকে, সো হোয়াটএভার। সো এটা যেহেতু প্রথমে ছিল এজন্য আমি লিখতেছি 1। ঠিক আছে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9। হ্যাঁ? সো এটা আমরা লিখলাম। এটা হচ্ছে অন্বয়। হ্যাঁ? দেখো, এই যে ডাবল আছে। হ্যাঁ? তুমি চাইলে এটাকে তুমি একবার একবার করে লিখতে পারো। ঠিক আছে? দুইবার থাকলে তুমি এটাকে কয়বার নিবা? তুমি এটাকে একবার নিবা। ঠিক আছে? একবার নিবা। কোনো সমস্যা নেই। বাট আমি যেহেতু দুইবার আছে তোমাদের বোঝানোর জন্য আমি দুইবার করে লিখতেছি জাস্ট তোমাকে দেখানোর জন্য। ঠিক আছে? ওকে। এবার রেঞ্জ গুলো কি আছে? একবার আছে 1, একবার আছে -1, একবার আছে 2, একবার আছে -2, একবার আছে 3, আরেকবার রয়েছে -3। ওকে। সো আমি কি বললাম? যে এইখানে অন্বয়ের ক্ষেত্রে দেখা গেছে কোনো প্রবলেম হয়নি। এটা লজিক দিয়ে কোনোভাবে একটার সাথে আরেকটা সম্পর্কিত করছে। ক্রোমোজোম আকারে লিখছে। লেখার পর প্রথম উপাদানগুলো হচ্ছে আমার ডোমেইন, সেকেন্ড উপাদানগুলো হচ্ছে আমার রেঞ্জ। ঠিক আছে? ওকে। আর আমার যখন এই ডোমেইন গুলো ডাবল আসছে আমি চাইলে একবার একবার লিখতে পারতাম। বাট হচ্ছে তোমাদের বোঝানোর জন্য একটা জিনিস একটু পরে আমি দুইবার লিখছি। আচ্ছা, এটা একটা অন্বয় আমি বুঝতে পারতেছি। কিন্তু ফাংশন কি জিনিস? আমি কি বলেছি এই অন্বয়ের উপর যদি কিছু শর্ত দিয়ে দেই, সেই শর্তগুলো যদি মেনে চলে তাহলে সেটা ফাংশন হয়। সেই শর্তগুলো কি? ফার্স্ট অফ অল সেই শর্ত হচ্ছে এইখানের যেকোনো একটা মানের জন্য ২ টা আউটপুট আসা যাবে না। তো এগুলো প্রথমটা বলছি কি ডোমেইন বা ইনপুট, পরেরটা হচ্ছে আউটপুট। আসো আরো সহজভাবে বুঝাই। তোমরা অনেক জায়গায় আচ্ছা ওটা বোঝার আগে একটু বিপরীত অন্বয়টা বুঝাই দিই, তারপর বুঝাইতেছি। আসো ওটা আরো ডিটেইলে বুঝাবো। R1 এটার বিপরীত অন্বয় বের করতে হবে। R ইনভার্স মানে কি এটার বিপরীত অন্বয়। বিপরীত অন্বয় মানে হচ্ছে ডোমেইন গুলাকে রেঞ্জ বানাই দিবা, রেঞ্জ গুলাকে ডোমেইন বানাই দিবা। তাহলে মানে কি কেমনে বানাবো? এই 1 পরে ছিল 1 কে আগে লিখব, এই 1 পরে আগে ছিল এটাকে পরে লিখব। হুম? এই 4 পরে ছিল এই 4 কে আগে লিখব, এই 2 কে পরে লিখব। 9 পরে ছিল 9 কে আগে লিখব, 3 কে পরে লিখব। 16 কে আগে লিখব, 4 কে পরে লিখব। এটা হচ্ছে বিপরীত অন্বয়। মানে ডোমেইনকে রেঞ্জ বানানো আবার রেঞ্জকে ডোমেইন বানায় দেওয়া। ঠিক আছে? এটা করলেই এটা হচ্ছে বিপরীত অন্বয় হয়ে যায়। ওই সম্পর্কের উল্টা সম্পর্ক হয়ে যাবে। ঠিক আছে? এটা খুবই সিম্পল। তো বিপরীত অন্বয়তে আগের যেটা ডোমেইন ছিল সেটা এখন রেঞ্জ, আর আগে যেটা রেঞ্জ ছিল সেটা এখন ডোমেইন। অন্যয়কে অন্যায় ভাবে আমি না এটা অন্যায় না, এটা অন্যায়। তো কোডোমেইনটা তাহলে কি কাজে লাগতেছে? এই যে সুবহানা খুব সুন্দর কোয়েশ্চেন করতেছো। কোডোমেইনটা কি কাজে লাগতেছে সেটা এখন আমরা দিব। ঠিক আছে? তারপরে কি বলছে? কোন অন্বয়ের সদস্য ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হলে ওই অন্বয়কে ফাংশন বলে। কি বলছে? কোন অন্বয়ের সদস্যের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ফাংশন বলে। এই একটা শর্ত পাইছো। আরো ডিটেইল আছে। বাট আমি এই একটা শর্ত দিয়ে দেখো। এইখানে প্রথম উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন? এটা 1, এটা 1 একই আছে। তার মানে এটা কিন্তু অন্বয় হবে কিন্তু এটা ফাংশন হবে না। এটা কোনভাবেই ফাংশন হবে না। কেন? কারণ এখানে দেখো ফাংশন এই ক্রোমোজোমের প্রথম উপাদান এইখানেও 1, এখানেও 1, এখানেও 4, এখানেও 4। ফাংশন হইতে হইলে প্রথম কথা ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো কি হইতে হবে? ভিন্ন ভিন্ন হইতে হবে। কেন ভিন্ন ভিন্ন হইতে হবে? এই ব্যাখ্যা আমরা জানব। এবার তুমি আমাকে বলো, এইটা কি কোনভাবে ফাংশন দিতে পারে? এটা কি ফাংশন দিতে পারে? এটা তো ফাংশন দিতে পারে না, এটা আমরা বুঝলাম। কেন? ক্রোমোজোমগুলোর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন নাই। এইটা কি ফাংশন দিতে পারে ভাইয়া? এক্সাক্টলি সবাই বলতে পারছো মাশাআল্লাহ। এইটা কিন্তু ফাংশন হতে পারে। আর এইটা ফাংশন হতে পারে না। ডিরেক্ট ক্রোমোজোম দেখে আমরা বুঝে গেছি যে প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ফাংশন হবে। ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন না হয় তাহলে ফাংশন হবে না। ভেরি গুড। এতটুকু বুঝছো যখন তাহলে বাকিটুকু তোমাদের জন্য আরো বেশি ইজি। ওকে। ফাংশন চেনার উপায় অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমি একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। ক্রোমোজোমের প্রথম উপাদান বলতে কি? সহজ ভাষায় বুঝাই আসো। ফাংশন বুঝাই। ফাংশন বুঝাইতে হলে ওকে। মেশিন আছে। ব্যালেন্ডার মেশিন। ওইখানে একটা আছে ব্যালেন্ডার মেশিন কোন একটা। এখানে মনে করো একটা ব্যালেন্ডার মেশিন আছে। হ্যাঁ? এই যে এরকম করে আছে। এই যে একটা ব্যালেন্ডার মেশিন আছে। এরকম ব্যালেন্ডার মেশিন থাকে না? এরকম ব্যালেন্ডার মেশিন আছে। হ্যাঁ?
ভালো হয় না কিন্তু তারপরে এটা সুন্দর কেন ভাই আছে তাই। ওকে, এটা হচ্ছে ব্যালেন্ডার মেশিন। এটা কি করে দেয় তোমাকে? এটা হচ্ছে জুস বের করে। জুস বানাইতে পারে। এখন এই ব্যালেন্ডার মেশিনে কিছু ফিচার লেখা আছে। অর্থাৎ কোন কোম্পানির ব্যালেন্ডার? এটা হচ্ছে ভাইয়া কোম্পানির ব্যালেন্ডার মেশিন। ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়া কোম্পানির ব্যালেন্ডার মেশিন। সুন্দর করে এখানে ভাইয়া লিখতে পারো যে ব্র্যান্ডিং করা আছে ভাইয়া। ঠিক আছে? ভাইয়া কোম্পানির ব্যালেন্ডার মেশিন। ওকে। এবার ভাইয়া যখন ব্যালেন্ডার মেশিনটা মার্কেটে ছাড়ছে, এই ব্যালেন্ডার মেশিনের কিছু স্পেসিফিকেশন বলে দিছে। এই ব্যালেন্ডার মেশিন কি কি বানাইতে পারে? এই ব্যালেন্ডার মেশিন বলছে ভাইয়া, এই ব্যালেন্ডার মেশিন তোমার আপেলের জুস বানাইতে পারে। আপেলের জুস জুস বানাইতে পারে, আমের জুস বানাইতে পারে। তারপরে কাঁঠালের জুস বানাইতে পারে। এই কাঁঠালের জুস তো খাইছো জানো তো? এই কাঁঠালের জন্মদিন কোন জায়গায়? আচ্ছা কাঁঠালের জুস জন্মদিন আছে এখন? আচ্ছা। আপেলের জুস বানায়, বেলের জুস বানায়, আমের জুস বানায়, কাঁঠালের জুস বানায়, আমের জুস বানায়, আখের জুস বানায়, আর কি আছে? জামের জুস বানাইতে পারে। জাম না, ধরো জলপাই। আরেকটা জুস বানাইতে পারে। সেই জুসটা হচ্ছে সকল লাল রঙের যত ফল আছে, সেই লাল জুস বানাইতে পারে। খেয়াল করে আমি বলছি, লাল কালারের যত ফল আছে, মানে যে জুসগুলো লাল হয়, যেমন ধরো ড্রাগন ফলের জুস, তরমুজের জুস, কমলার জুস বানাইতে পারে। ধরো এই কয়টাই। আর ব্যালেন্ডার মেশিনের স্পেসিফিকেশন হচ্ছে এই ব্যালেন্ডার মেশিন আপেলের জুস বানায়, বেলের জুস বানায়, আমের জুস বানায়, কাঁঠালের জুস বানায়, আখের জুস বানায়, জলপাইয়ের জুস বানায়। লাল কালারের যা আছে, জুসের কালার যদি লাল হয়, তাহলে সেই জুস বানাইতে পারে। আবার বলতেছি দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাল জুস, মানে লাল কালারের যে জুস হয় সেটাও বানাইতে পারে। ঠিক আছে? লাল কি জুস? এটা পরে দেখব। কমলার জুস বানায়, তালের জুস বানায়। ঠিক আছে? এত কিছু বানাইছি তাহলে এক্সট্রা কি দিব আর? হোয়াটএভার ইট ইস। ওকে ফাইন। এবারে আসো। এবারে আমি বাজারে গেলাম, বাজার থেকে কিছু ফল কিনে নিয়ে আসলাম। আমি না তুমি নিয়ে আসছো, আমি তোমাকে বেঁচে দিছি। তো তুমি কি কি ফল নিয়ে আসছো? তুমি বাজারে গিয়ে ফল পাইছো, ভাইয়া তাল পাইছি আগে, কারণ ইনাম ভাইয়ের কাছ থেকে তাল নিয়ে আসছি। ইনাম ভাই তালের প্রোডাকশন অনেক ভালো। তাল নিয়ে আসছি, আম নিয়ে আসছি, তারপরে বেল নিয়ে আসছি, ড্রাগন নিয়ে আসছি, তারপরে আমরুল নিয়ে আসছি, তারপরে নিয়ে আসছি এই কটা জিনিস ধরো কিনতে পারছি, আমি নিয়ে আসছি। আরো কিছু নিয়ে আসতে পারো তুমি চাইলে। ধরো বাজারে তুমি পাইছো নাশপাতি, এই কটা জিনিস নিয়ে আসো। আমরুল কি? আচ্ছা আমরুল না জামরুল কিছু একটা হবে। পেঁপে, পেঁপে নিয়ে আসছি, পেঁপে, পেঁপে। মজার মজার জিনিস। ঠিক আছে? এই যে কটা জিনিস নিয়ে আসছো, খেয়াল করো আমি কি বলতেছি ভাইয়া। খুবই গুরুত্ব সহকারে খেয়াল করো। জিনিসটা অনেক মজা করতেছি, বাট এই জিনিসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট, তোমাকে শিখাবে। ঠিক আছে? এই জিনিসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট, তোমাকে শিখাবে কিছু। স্পেসিফিকেশন দেয়া আছে। এ শুধুমাত্র আপেলের জুস বানাইতে পারবে, বেলের জুস বানাইতে পারবে, আমের জুস বানাইতে পারবে, কাঁঠালের জুস বানাইতে পারবে, আখের জুস বানাইতে পারবে, জলপাই এবং লাল কালারের যদি কোনো জুস হয়, কোনো একটা ফল দিছো, জুসটা যদি লাল কালারের বের হয়, তাহলে সেটা বানাইতে পারবে, কমলা বানাইতে পারবে, তাল বানাইতে পারবে, কলা বানাইতে পারবে। এর বাইরে সে কিছু পারবে না। এর বাইরে সে আর কোনো কিছু জুস বানাইতে পারবে না। ঠিক আছে? ওকে ফাইন। এবার তুমি বাজারে গেছো, তোমাকে কিছু ফল কিনে আনতে বলছি, তুমি নিয়ে আসছো তাল, আম, বেল, ড্রাগন, ডাব, জামরুল, তরমুজ, নাশপাতি, পেঁপে, এগুলো কিনে নিয়ে আসছো। এখন তুমি জুস বানাবা। ঠিক আছে? চলো আমরা জুস বানাবো। যখন প্রথমেই আমরা জুস বানাইতে যাবো, আমি প্রথমে ইনপুট দিব কি বলতো? তাল। আমি প্রথমে ইনপুট দিব তাল। তাল যখন ইনপুট দিব, তালের জুস কি আছে এখানে? তালের জুস আছে, অতএব আমি তালের জুস বানাইতে পারবো। তার মানে এই পাশে আমার চলে আসবে তাল। তালের জুস। তালের জুস বের, আমরা তালের জুস বানাইতে পারছি। ফাইন। এরপর হইছে আম। আমি আম ইনপুট দিচ্ছি। আম কি এখানে আছে? আছে ভাই, আম আছে। তাহলে আমি আমের জুসও পাই গেলাম। আম, খেয়াল করো কিন্তু। এরপর ইনপুট দিলাম ড্রাগন। ঠিক আছে? ড্রাগন। ঠিক আছে? ড্রাগন। এখানে কি ড্রাগন আছে? আপেল, বেল, আম, কাঁঠাল, আখ, জলপাই, লাল। এই যে লাল। ড্রাগন ফল তো লাল হয়। তাহলে এটা অবশ্যই বানানো যাবে, কারণ এই লালের মধ্যে ঢুকে যাবে। লালের মধ্যে ঢুকে গেছে। খেয়াল করো কিন্তু লালের মধ্যে ঢুকে গেছে। ডাব। ভাই ডাবের জুস কি বানাইতে পারে? ভাই ডাবের জন্য জুস তো বানাইতে পারতেছে না। ডাবের ফল তো লাল না। তাহলে কিন্তু এই ডাবের জুসটা বানানো যাচ্ছে না এখানে। খেয়াল করো, এটা মার্ক করলাম। এই ডাবের জুসটা কিন্তু বানানো যাচ্ছে না এখানে। আচ্ছা। জামরুল। ভাই এখানে কি জামরুল লেখা আছে কোথাও? ভাই জামরুল লেখা নেই। তাহলে এটা জামরুলেরও জুস বানানো যাচ্ছে না। ফাইন। তরমুজ। তরমুজ তো লাল হয়। ঠিক আছে? তাহলে লাল যখন আছে, তার মানে এটার ভিতরে ঢুকলে লালের এখানে কিন্তু দুইটা চলে আসলো। তার মানে লাল ক্যাটাগরিতে পড়ছে, ড্রাগনও লাল ক্যাটাগরিতে পড়ছে, আবার তরমুজও লাল ক্যাটাগরিতে পড়ছে। তার মানে এটার জন্য জুস বানানো যাবে। ঠিক আছে? ডাবল দাগ দিয়ে দিলাম লালে। নাশপাতি। ভাই এখানে তো নাশপাতি নাই। তাহলে নাশপাতির জুস বানানো যাবে না। পেঁপে। ভাই এখানে তো পেঁপেও নাই। তাহলে পেঁপের জুসও বানানো যাবে না। পেঁপের জুসও বানানো যাবে না। এটা বেল বাদ পড়ছে না? বেল রয়ে গেছে। এই যে বেলের জুস বানানো যাবে। বেলের জুস বানানো যাবে। বেলে, তোমার আর কোনো কিছু সমস্যা হবে না। ঠিক আছে? ওই যে একজন বলছিল ভাইয়া ডোমেইন ভুলে যাই, কোডোমেইন বুঝি না, রেঞ্জ ভুলে যাই। কোনটা কি সেটা একটু বুঝাও। ফার্স্ট অফ অল, তুমি বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে আসতে পারো। ঠিক আছে? যেহেতু তুমি ব্লেন্ডারে দিতে চাচ্ছ। কিন্তু সব ব্লেন্ডার তো আসলে সবকিছুর জন্য না। তাই না? এই ব্লেন্ডারের স্পেসিফিকেশন বুঝতে হবে। এই যে স্পেসিফিকেশন গুলো রয়েছে, এই যে স্পেসিফিকেশন গুলো রয়েছে, এই স্পেসিফিকেশন গুলোকে আমরা বলতেছি কোডোমেইন। কি বলতেছি আমরা? কোডোমেইন। যে এই ব্লেন্ডার থেকে এই আউটপুট গুলা পাওয়া সম্ভব। এই আউটপুট গুলো, এগুলো কি ইনপুট? এগুলো হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে পসিবল আউটপুট। আর এইটা কি আউটপুট? তাই না? পসিবল আউটপুট মানে কি এই আউটপুট গুলো তুমি চাইলে পেতে পারো। কিন্তু এই আউটপুট গুলো পাইতে হলে কি করতে হবে? এগুলোর করসপন্ডিং ইনপুট গুলো তোমাকে দিতে হবে। তাহলে তুমি আউটপুট গুলো পাবা। ঠিক আছে? আচ্ছা। এখন আমি বাজার করে যেগুলো নিয়ে আসছি, সবগুলো তো আমি এখানে দিতে পারি নাই। কোনগুলো দিতে পেরেছি? আমি দিতে পেরেছি এখানে, খেয়াল করো। তাল, আম, বেল, ড্রাগন, তরমুজ। তাহলে তাল, আম, বেল, ড্রাগন, তরমুজ। যে ইনপুট গুলা দেওয়ার কারণে আমি এই কোডোমেইন থেকে আউটপুট পাচ্ছি, এই ইনপুট গুলাকে আমি বলতেছি ডোমেইন।